আলোচিত সাদিক অ্যাগ্রোর অবৈধ অংশ গুড়িয়ে দিল ডিএনসিসি, লাপাত্তা ইমরান। সরিয়ে নেওয়া হলো 15 লাখের ছাগল। ছাগল কাণ্ডের পর বিপদে মতিউরের আত্মীয় স্বজন। উপজেলা কর্মস্থলে ফিরলেন স্ত্রী লাইলা কানিজ লাকি। বাবার প্রতি মেয়ের ক্ষোভ। কল্যাণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থায় সরকারের লক্ষ্য, জানালেন প্রধানমন্ত্রী। সব প্রাথমিক স্কুলে কম্পিউটার ল্যাব করার ঘোষণা। ঝুঁকিমুক্ত নন খালেদা জিয়া, সরকারের বিরুদ্ধে আইনের অপব্যবহারের অভিযোগ বিএনপির। সমাবেশের অনুমতি চেয়ে আবেদন। ভিকটিম আনোয়ার একজন বুঝে পেলে তাদের 3-4 জনের গতিবিধি, তখন কিন্তু সে বাঁচার জন্য অনেক চেষ্টা করেছে, আকুতি মিনতি করেছে। এবং হত্যা পরিকল্পনা বুঝতে পেরেছিলেন এমপি আনার, মূল কারণ এখন অজানা। গ্রেপ্তার 2 আসামি, 6 দিনের রিমান্ডে। সংবাদ সন্ধ্যায় দেখছিলেন একেএস টিম টিবার সংবাদ শিরোনাম। সাথে আছি আমি ফারনাজ জুই। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে। এবারে বিস্তারিত। অবশেষে গুড়িয়ে দেয়া হলো বিতর্কিত সাদিক অ্যাগ্রোর মোহাম্মদপুর শাখা। সকালে সেখানে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। খাল দখল করে গড়ে তোলা অফিস ঘর ভাঙতে গেলে শুরুতে ক্ষমতার দাপট দেখিয়ে বাধা দেন ফার্মের কর্মীরা। তবে এ সময় উপস্থিত ছিলেন অ্যাগ্রোর মালিক ইমরান। আর খাল দখলমুক্ত করার পর খননের কথা জানিয়েছেন স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। এম এ আসিমের রিপোর্ট। উচ্ছেদের নোটিশ পেয়ে বৃহস্পতিবার সকাল থেকেই খালের ওপর গড়ে তোলা নিজেদের বসতঘর ও দোকানপাট সরিয়ে নিতে থাকে বস্তিবাসী। তবে নোটিশের তোয়াক্কা করেনি বিতর্কিত সাদেক অ্যাগ্রো, জানিয়ে ক্ষুব্ধ বস্তিবাসীও। বাংলা তো সবই ভাঙ্গা দিব, কতটুক থাকবো আর কতটুক ভাঙ্গা দিব, এটা কথা হলো আমরা সবই তো গরিব মানুষ। বন্যা সদৃঢ় ঘর থাকবো, বন্যা সদৃঢ় তো এটা ভাঙাইতে আছে। হ্যাঁ তো ভাঙাইতে আছে, হ্যাঁ হওয়ার এটা ভাড়া দিব। বেলা 12টার পর ঘটনাস্থলে পৌঁছায় ডিএনসিসির উচ্ছেদ দল। খালের জায়গায় গড়ে তোলা অফিস ঘর ভাঙতে গেলে বাধা দেয় অ্যাগ্রো শ্রমিকরা। পরে পুলিশ তাদের সরিয়ে দিলে গুড়িয়ে দেয়া হয় অফিসটি। এমন পরিস্থিতিতেও সাদেক অ্যাগ্রোর ম্যানেজারের দাবি, ফার্মের কিছুই হবে না। আমাদের তো কোনো সমস্যা নাই, সাদেক অ্যাগ্রোর কোনো কিছুই হবে না ইনশাল্লাহ। সাদেক অ্যাগ্রোর কোনো কিছু, এটা একটা ষড়যন্ত্র, অনেক খামারিদের ষড়যন্ত্র, কোনো সমস্যা হবে না। অভিযানে গিয়ে হতবাক নির্বাহী ম্যাজিস্ট্রেটও। জানান 4% জমির কাগজ থাকলেও সাদিক অ্যাগ্রো দখলে রেখেছে প্রায় 1 বিঘা। উনি দাবি করেছে 4%, কিন্তু বাস্তবে এখানে জমি আছে হচ্ছে 1 বিঘার উপরে। 1 বিঘার উপরে জমি দখল করে আছে। সুতরাং উনি 4% জমি, উনি জমির মালিক, উনি কিন্তু ভবনের মালিক না। আমরা কিন্তু ভবন ভাঙছি, অবৈধ ভবন, এবং খালের ভিতরে যে অংশটা পড়েছে সেটাই কিন্তু আমরা ভেঙেছি। শুধু উচ্ছেদ নয়, খাল আগের রূপে ফেরাতে উচ্ছেদ অভিযান শেষে খননের কথা জানান স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর। আজকে আমরা যখন এখানে উচ্ছেদ করা শুরু করব তখন আমরা ম্যাপ ধরে টান দিব, তখন কার জায়গা থাকবে কি থাকবে সেটা তো আমাদের দেখার বিষয় না। আমরা সমানে সব ভেঙে আবার নতুন করে খাল যাতে পানি প্রবাহ থাকে সেটা আমরা মেয়র মহোদয়ের নির্দেশে কাজ করতে থাকবো। সাদিক অ্যাগ্রো মালিক ইমরানের সঙ্গে মেয়র আতিকুল ইসলামের ঘনিষ্ঠ সম্পর্ক। তবে বিতর্ক আর একের পর এক সংবাদের পর অনেকটা বাধ্য হয়েই সেখানে অভিযান চালালো ডিএনসিসি। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। উচ্ছেদ অভিযানের পর রাজধানীর মোহাম্মদপুরে সাদিক অ্যাগ্রো দেখতে ভিড় করছেন উৎসুক জনতা। সে খবর নিয়ে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার রেজা। ইফতেখার, উচ্ছেদের পর এখন সেখানে কি পরিস্থিতি বিরাজ করছে, কি বলছেন সাধারণ মানুষ, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ। আমরা যেটি জেনেছি যে বা আমরা এতক্ষণ যেটি দেখালাম যে সকাল 12:30 থেকেই শুরু হয়েছিল যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রম চলে ঠিক দুপুরের পর পর্যন্ত। এখন যে অবস্থায় এলাকায় বিরাজ করছে সেটি একদম শুনশান, কোনো পক্ষের কোনো ধরনের কোনো উত্তেজনা নেই এখানে। ঠিক এলাকাবাসী যারা রয়েছেন সেই এলাকাবাসী মূলত উৎসুক যে জনতা রয়েছেন তারাই মূলত এলাকাটিতে ঘুরফির করছেন বা ঘোরাফেরা করছেন এবং তারা মূলত ঘুরে ঘুরে দেখছেন। তাদের মধ্যে খুব একটি
একটি উত্তেজনা বা খুব একটি বেশি যে দুশ্চিন্তার যে বিষয়টি সেই বিষয়টি লক্ষ্য করা হচ্ছে না। এবং আমি আপনাকে যদি ক্যামেরার মাধ্যমে দেখাই যে সকাল থেকে শুরু হওয়া বা বেলা 12টা থেকে শুরু হওয়া যে উচ্ছেদ কার্যক্রম, সেই উচ্ছেদ কার্যক্রমের কারণে মূলত সাদেক অ্যাগ্রোর যে খালের যে অংশটি বা ফার্মের যে পিছনের দিকটা, সেই দিকটাই মূলত খালের অংশে পড়ার কারণেই মূলত এই এলাকাটিতে বা এই অংশটিতে ভাঙচুর করা হয়েছে বা উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এবং এ বাদেও ফার্মের পিছনে যে বসত বাড়ি ছিল, বস্তির মতো বসত বাড়ি বা ছোটখাটো যে দোকানগুলো ছিল, সেই দোকানগুলো উচ্ছেদ করা হয়েছে। এবং সকাল থেকেই এলাকাবাসী যাদের বাড়িঘর ছিল বা যাদের দোকান ছিল তারা তাদের স্থাপনাগুলো সরিয়ে নিলেও সাদেক অ্যাগ্রো মূলত শুরুর দিকে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার যে বিষয়টি সেটি খুব একটি চোখে পড়ার মতো ছিল না বা তারা সরিয়ে নেননি। মূলত তাদের ফার্মের মধ্যে যে অংশটিতে খালের অংশ পড়েছে সেই অংশের মধ্যে যে গবাদি পশুগুলো ছিল সেই গবাদি পশুগুলো মূলত সরিয়ে নিয়েছিলেন, তবে স্থাপনা তারা সরিয়ে নেননি। এবং আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে এই পরিস্থিতিটা সৃষ্টি হয়েছে, এই পরিস্থিতিটা সৃষ্টি হওয়ার পিছনে মূলত অনেকটাই এই খাতে যে তিনি ডেইরি বা পশুপালন যে সমিতি রয়েছে, মালিক সমিতি রয়েছে, সেই সমিতির তিনি সভাপতিও। তো তিনি সেই সভাপতির পদের বলে হয়তো বা তার যে গ্রোথ, তার যে উন্নতি ফার্মের, সেই জায়গাটা থেকে হয়তো তিনি ধীরে ধীরে এই স্থাপনাগুলো বর্ধিত করেছেন এবং খালের জায়গাগুলো দখল করেছেন বলেই এলাকাবাসী মূলত জানিয়েছেন। এবং যে দুর্বৃত্তায়নের যে বিষয়টি সেটি হচ্ছে যে প্রত্যেক বছর কোরবানিতে ধর্মপ্রাণ যারা মুসলিম যারা থাকেন তারা প্রতি বছরই কোরবানি করেন, তারা যাদের সামর্থ্য রয়েছে তারা কিন্তু সেই সামর্থ্যের জায়গাটিকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মূলত এই কর্পোরেট বা সেমি কর্পোরেট যে এগ্রো ফার্মগুলো রয়েছে সেগুলো টাকার যে প্রতিযোগিতা, কোরবানি কেনার যে টাকার যে প্রতিযোগিতা সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সামাজিকভাবে বা আত্মীয় স্বজনের মধ্যে সেই রকম একটি প্রতিযোগিতা সৃষ্টি করে দিয়ে মূলত দুর্বৃত্তায়ন করা হয় এবং দুর্বৃত্তায়ন করেন। এবং তারা মূলত তাদের যে ব্যবসায়িক যে ফায়দার যে বিষয়টি অসৎভাবে সেটি তারা বারবারই বা প্রতি বছর ঈদেই তারা চেষ্টা করেন যে সেটি লুটে নেবার জন্য। যে ছাগলের মূল্য মূলত 1 লাখ টাকা বা 1 লাখ টাকা দিয়ে কেনা হয়েছিল যশোর থেকে, সেই ছাগলটির মূল্য তারা ধরেছিল 15 লাখ টাকা পর্যন্ত। তো এই দুর্বৃত্তায়নের যে বিষয়টি সেই বিষয়টি মূলত ভূমি দখলের যে বিষয়টি সেটিতেও রয়েছে এবং যে বাজারে যে তাদের যে গবাদি পশু বিক্রি করছেন সেখানেও তারা দুর্বৃত্তায়ন করছেন। তো এই ছিল মোহাম্মদপুর বেড়িবাঁধ থেকে সর্বশেষ তথ্য। ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। দর্শক, মোহাম্মদপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী ইফতেখার রেজা। সম্প্রতি ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের সাবেক সদস্য মতিউর রহমানের আত্মীয় স্বজনের আয়েশি জীবন এখন যেন দুর্বিষহ হয়ে উঠেছে। বিপদে পড়ে দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর, কিন্তু পাশেরই পরিবার। উল্টো বাবার প্রতি ক্ষোভ জানিয়ে কেটে পড়েছেন কানাডায় বিলাসী জীবন কাটানো মেয়ে ফারজানা রহমান ইপসিতাও। মতিউর কাণ্ডে নতুন সমালোচনার জন্ম দিয়েছে বাংলাদেশ ব্যাংক গভর্নরের সাথে তার হজের একটি ছবিও। বিস্তারিত শাহাদাত নিশাদের রিপোর্টে। বিশ্বখ্যাত ম্যাকলারেন ব্র্যান্ডের বিলাসবহুল গাড়ির ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছেন সাবেক এনবিআর সদস্য মতিউর রহমানের প্রথম স্ত্রীর মেয়ে ফারজানা রহমান ইপসিতা। ছাগলকাণ্ডে আলোচনায় আসার পর প্রথমে বাবার পক্ষ নিয়ে কথা বললেও পিতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ আসার পর অবস্থান পাল্টাচ্ছেন তিনিও। যার টাকায় কানাডায় তার বিলাসবহুল জীবন, সেই বাবাকেই দোষারোপ করছেন ইপসিতা। স্বজনদের কাছে ভয়েস মেসেজে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মতিউর ধোঁকা দিয়েছেন উল্লেখ করে ছেড়ে না দেওয়ার হুমকিও দেন ইপসিতা। আমার বাবার নিয়ে আমার এখন কোনো ইচ্ছাই নেই তার প্রতি করা। আমার তার উপর জিদ, সে আমার মারে ধোঁকা দিছে, সে আমারে ধোঁকা দিছে, আমার ভাইরে ধোঁকা দিছে, আমার ভাইয়ের একটা বাচ্চা হয়েছে, সে আমাদের ধোঁকা দিছে, আমি তাকে ছাড়ব জীবন না। এক ছাগলেই শেষ মতিউর। আয়ের বিপরীতে তার এবং তার পরিবারের সদস্যদের বিলাসী জীবন প্রকাশ্যে আসায় জাতীয় রাজস্ব বোর্ডের কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট অ্যাপিলের ট্রাইব্যুনাল থেকে বাদ পড়েছেন। হারিয়েছেন সোনালী ব্যাংকের পরিচালক পর্ষদের পদও। স্থগিত হয়েছে মতিউর সহ তার স্ত্রী সন্তানদের 8টি ব্যাংক হিসাব এবং পুঁজিবাজারে বেনিফিশিয়ারি ওনার্স অ্যাকাউন্ট। এমন অবস্থায় বিপদ থেকে রক্ষায় দাঁড়ে দাঁড়ে সাহায্য চাইছেন মতিউর। সবশেষ কাস্টমসের সহকর্মীদের পাশে চান তিনি। অবিলম্বে বিসিএস কাস্টমস অ্যাসোসিয়েশনের বিবৃতি চান তিনি। এ বিষয়ে অনুরোধ জানিয়ে কর্মকর্তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আবেগঘন দীর্ঘ বার্তা পাঠাচ্ছেন মতিউর।
এদিকে রাজস্ব কর্মকর্তা হয়েও ফাঁকি দিয়েছেন বিপুল পরিমাণ রাজস্ব। শুধু রাজধানীর পূর্বাচলে দলিল রেজিস্ট্রির সময় জমির মূল্য কম দেখিয়ে স্বামী স্ত্রী মিলে ফাঁকি দিয়েছেন 1,54,36,000 টাকার বেশি রাজস্ব। ছাগলকাণ্ডের পর প্রকাশ্যে আসে মতিউরের প্রথম স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের চেয়ারম্যান লাইলা কানিজ লাকির অডেল সম্পত্তির তথ্য। বেশ কিছুদিন আত্মগোপনে থাকার পর প্রকাশ্যে আসেন তিনি। বৃহস্পতিবার বেলা 12টার দিকে ব্যক্তিগত গাড়িতে করে উপজেলা পরিষদে আসেন লাকি। পরে আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রস্তুতি সভায় অংশ নেন তিনি। এত আলোচনার মাঝে খোঁজ মিলছে না মতিউরের। তবে সবশেষ বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারের সঙ্গে তার হজের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জানান, শিশুদের প্রাক প্রাথমিক শিক্ষা 2 বছর করার পরিকল্পনা রয়েছে। প্রাথমিক পর্যায়ে প্রতিটি স্কুলে কম্পিউটার ল্যাব করা হবে। সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রাথমিক শিক্ষা পদক প্রদান ও জাতীয় শিক্ষা সপ্তাহ উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে 18 ক্যাটাগরিতে 126 ব্যক্তি ও প্রতিষ্ঠানকে প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়। শামীমা আক্তারের রিপোর্ট। শিশুবান্ধব প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশের দীক্ষা প্রতিপাদ্য নিয়ে প্রাথমিক শিক্ষা পদক 2023 প্রদান এবং জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুভ উদ্বোধন ঘোষণা করছি। অনুষ্ঠানে 18টি ক্যাটাগরিতে 2026 জনকে প্রাথমিক শিক্ষা পদক দেওয়া হয়। শিক্ষিত জাতি গড়ে তুলতে বঙ্গবন্ধুর অবদানের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, সুষম, জনকল্যাণমুখী ও মানসম্মত শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে কাজ করছে সরকার। এই ছোট ছোট শিশুদের ভিতরে যে মেধা, মনন, সেগুলো তো আমাদের বের করে আনতে হবে, তাদের সুযোগ দিতে হবে। তাদের ভিতরে যে একটা কিছু করার ক্ষমতা আছে সেটা যাতে বিকশিত হতে পারে সেই সুযোগটা সৃষ্টি করা দরকার। আর সেদিকে লক্ষ্য রেখেই কিন্তু আমরা শিক্ষার কারিকুলাম আধুনিক প্রযুক্তি জ্ঞানের মধ্যে নিয়ে আসছি। প্রত্যেক স্কুলে ইতিমধ্যে আমাদের লক্ষ্য আছে যে প্রতিটি স্কুলেই আমরা কম্পিউটার ল্যাব করে দেব। প্রথমে এটা মাধ্যমিক থেকে শুরু করেছিলাম, এখন আমাদের লক্ষ্য আমরা প্রাইমারি থেকেই শুরু করে দেব। শিক্ষা খাতে বর্তমান সরকারের নানা পরিকল্পনার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, সাক্ষরতার হার বৃদ্ধি সহ প্রাথমিক স্তরে নারীদের কর্মসংস্থান বেড়েছে। নারী ক্ষমতায়নের জন্য আমরা অনেক কাজ করি। আমি 96 সালে সরকারের আরেকটা পদক্ষেপ নিয়েছিলাম যে প্রাথমিক বিদ্যালয়ে যে শিক্ষক নিয়োগ হবে তার 60% আমাদের নারী হতো। উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি হয়েছে, সে ব্যবস্থাটাও আমরা নিয়েছি। এই 15 বছরে প্রাথমিক বিদ্যালয়ে মহিলা শিক্ষকের সংখ্যা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এ সময় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মূলধারায় যুক্ত করার তাগিদ দেন সরকার প্রধান। সেই সঙ্গে প্রাক প্রাথমিকের পাশাপাশি ধর্মীয় শিক্ষার গুরুত্ব তুলে ধরেন তিনি। কোনো একটা ছেলে মেয়ে যদি প্রতিবন্ধী হয় বা অটিস্টিক হয় বা বিশেষ চাহিদা সম্পন্ন হয়, তাদেরকে আপন করে নেওয়া, তাদের কাছে সাথে থাকে, একসাথে চলা এবং তাদের প্রতি সহানুভূতিশীল হওয়া, এটা ছোট শিশু বয়স থেকেই সেই শিক্ষাটা দেওয়া। এই জন্যই আমরা এটাই চেয়েছি যে সমন্বিতভাবে সবার জন্য শিক্ষার দ্বার উন্মোচন করে দেওয়া। আধুনিক প্রযুক্তি জ্ঞান সম্পন্ন নাগরিক গড়ে তোলার ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের সোনার বাংলা গড়ার কারিগর। যে আমার আজকের শিশুরা আগামী দিনে আমার স্মার্ট বাংলাদেশের পরিচালক হিসেবে এবং সেই পরিচালনা দায়িত্ব তারাই নেবে, সেটাই আমাদের আশা। এবং 2041 সালের মধ্যে হবে স্মার্ট বাংলাদেশ, আর 2100 সালের ডেল্টা প্ল্যানও করে দিয়েছি, যেন প্রজন্মের পর প্রজন্ম তারা যেন একটা সুন্দর জীবন পায়, সেটাই আমার লক্ষ্য। এরপর শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শিশুদের পরিবেশনায় মুগ্ধ প্রধানমন্ত্রী। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। পদ্মা সেতু নির্মাণে নেওয়া ঋণ পরিশোধের সপ্তম ও অষ্টম কিস্তি হিসেবে 314 কোটি 64 লাখ টাকার বেশি গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গণভবনে এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর কাছে পদ্মা সেতুর ঋণের এ কিস্তির চেক হস্তান্তর করেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সবশেষ কিস্তি সহ সেতু বিভাগ এ পর্যন্ত সরকারকে মোট 1026 কোটি 26 লাখ টাকার বেশি পরিশোধ করেছে। 5 এপ্রিল সেতু বিভাগ প্রথম ও দ্বিতীয় কিস্তি হিসেবে সেতু থেকে টোল আদায় হিসেবে অর্জিত রাজস্ব থেকে 316 কোটি 90 লাখ টাকা দিয়ে ঋণ পরিশোধ শুরু করে।
অস্ত্রোপচারের পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকরা। আর আইনকে বেআইনিভাবে ব্যবহার করে বর্তমান সরকার খালেদা জিয়াকে বন্দী রেখেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, তার সাজা স্থগিতের বিষয়েও সরকারের চালাকি। মির্জা ফখরুলের দাবি, পুরো দেশকে ভারতের কাছে জিম্মি করেছে আওয়ামী লীগ সরকার। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মানববন্ধনের আয়োজন করে নারী ও শিশু অধিকার ফোরাম। এতে অংশ নিয়ে বিএনপি নেতারা দাবি করেন, দেশের সব প্রতিষ্ঠানকে কুক্ষিগত করেছে আওয়ামী লীগের মুষ্টিমেয় লোক। এ থেকে বের হওয়ার একটিই পথ বর্তমান সরকারের উৎখাত। আগামী 29 তারিখে বিএনপি যে কর্মসূচি গ্রহণ করেছে, নতুন আন্দোলন, নতুন কৌশল গ্রহণ করে রাজপথকে প্রকম্পিত করাই আমাদের এখন দায়িত্ব। পতন কথাটাও ঠিক না, এদেরকে উৎখাত যদি না করি তাহলে এদেশের জনগণের সুখ শান্তি কোনোদিন আসবে না। স্থায়ী কমিটির সদস্যরা বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে বর্তমান সরকারকে ছাড় দেওয়ার সুযোগ নেই। যে ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে আজকে অন্য দেশের দাসে পরিণত করতে চলেছে, সেই সরকারের পতন ঘটিয়ে আমার দেশের দিকে আগে মুক্ত করতে হবে। 17 বছর যাবৎ তারা ভারতের সাথে যত চুক্তি করেছে, লিখিত অলিখিত সব চুক্তি বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে এবং সকল চুক্তি সার্বভৌমত্বের হুমকি। স্বাধীনতার সার্বভৌমত্বের প্রশ্নে আজকে এই সরকারকে ছাড় দেওয়ার আর কোনো সুযোগ নাই। মহাসচিব বলেন, খালেদা জিয়া সহ জাতীয়তাবাদী শক্তিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায় ক্ষমতাসীনরা। তাই রাষ্ট্রীয় সব প্রতিষ্ঠান কুক্ষিগত করে আইন অপব্যবহারের মাধ্যমে তারা ক্ষমতা দীর্ঘায়িত করছে। আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গণতন্ত্র, এ দুটো সিনোনিমাস এক, এটাকে পার্থক্য করা যাবে না। যদি দেশনেত্রীকে আমরা মুক্ত করতে পারি, গণতন্ত্রকে মুক্ত করতে পারবো। এর আরেকটা চালাকি আছে। চালাকিটা কি? এটা আমরা অনেকেই বলি না। 6 মাস করে সাজা স্থগিত করছে, তার মানে সাজা কিন্তু কমছে না। ভারত সফরে সরকার প্রধান যেসব সমঝোতা চুক্তি করেছেন, তার কোনোটি দেশের স্বার্থে নয় বলে দাবি করেন মির্জা ফখরুল। দেশকে পুরোপুরিভাবে ভারতের কাছে একেবারে জিম্মি করে দিচ্ছে, বাংলাদেশের অস্তিত্ব বিপন্ন হয়ে পড়েছে। আপনারা দেখেছেন যে সমস্ত চুক্তি করা হচ্ছে, সমঝোতা করা হচ্ছে, এটা পুরোটাই বাংলাদেশের পক্ষে নয়। আমি শুধু একটা কথাই বলতে চাই, দেশের সঙ্গে এই বিদ্রোহ করবেন না, বেইমানি করবেন না। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দুর্নীতি, অর্থ পাচার সহ সরকারের অন্যায় অনাচারের বিরুদ্ধে বিএনপি আন্দোলন করছে জানিয়ে সবাইকে তাতে শরিক হওয়ার আহ্বানও জানান বিএনপি মহাসচিব। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। সাবেক ডিএমপি কমিশনারের অবৈধ সম্পদ অনুসন্ধানে দুদককে আইনজীবীর চিঠি, সহনীয় মাত্রার দুর্নীতির পক্ষে জিআরডি মন্ত্রী। হত্যার আগে সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যা মোটিভ বুঝতে পেরেছিলেন বলে জানিয়েছে পুলিশ, তবে বাঁচতে পারেননি। দীর্ঘ সময় পার হলেও আনার হত্যার মূল কারণ উদ্ঘাটন করতে পারেনি পুলিশ। তবে কর্মকর্তাদের দাবি, কিলিং মিশনে অংশ নেওয়া 7 জনকে গ্রেপ্তার করেছেন তারা। আর হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী আখতারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনার চেষ্টা চলছে। এদিকে চট্টগ্রামের সীতাকুণ্ড থেকে গ্রেপ্তার ফয়সাল ও মুস্তাফিজকে 6 দিন করে রিমান্ড দিয়েছেন আদালত। মাজহারুল ইসলামের রিপোর্ট। ঝিনাইদহ 4 আসনের এমপি আনোয়ারুল আজিম আনার হত্যাকাণ্ডে জড়িত ফয়সাল শাহাজি ও মুস্তাফিজুর রহমানকে চট্টগ্রামের সীতাকুণ্ডের চন্দ্রনাথ পাহাড়ের পাতাল কালী মন্দির থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিবি প্রধান জানান, আসামিরা নিজেদের পরিচয় লুকিয়ে ওই মন্দিরে আত্মগোপন করলেও শেষ রক্ষা হয়নি। এমপি হত্যায় সরাসরি জড়িত 7 জন সহ 9 জনকে গ্রেফতার করা হয়েছে। তবে এখনো জানা যায়নি হত্যার রহস্য। ব্যবসায়িক ও রাজনৈতিক দ্বন্দ্বকে প্রাধান্য দিয়ে মামলার তদন্ত চলছে বলে জানান ডিবি প্রধান। তাকে তারা ফুসলিয়ে বিভিন্ন টাকা পয়সা লেনদেনের কথা বলে তারা যে নিয়ে গেলেন, সেখানে নিয়ে যে তাদের সাথে কি কথা হয়েছে এবং কারা বেনিফিশিয়ারি, রাজনৈতিকভাবে কারা বেনিফিশিয়ারি, আর্থিকভাবে কারা বেনিফিশিয়ারি, সেইগুলি আমরা মনে করি হত্যাকাণ্ডের যে মোটিভটা অবশ্যই আছে, সুনির্দিষ্ট মোটিভটা তো এখনো আমরা সঠিকভাবে বলতে পারছি না।
আনার হত্যার মূল পরিকল্পনাকারী আক্তারুজ্জামান শাহিনকে দেশে ফিরিয়ে আনতে ইন্টারপোল ও ভারতের সহযোগিতা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। পুলিশ হেডকোয়ার্টারের এনসিবির মাধ্যমে আমরা ইন্টারপোলের কাছে চিঠি লিখেছি, আমরা আমেরিকান এম্বাসির সাথে কথা বলেছি এবং কলকাতার পুলিশকে আমরা অনুরোধ করেছি, কারণ তাদের সাথে কলকাতার পুলিশের সাথে বা ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে এবং এছাড়াও যেহেতু হত্যাকাণ্ডটি সংগঠিত হয়েছে এখানে, হত্যার মামলাটা রুজু হয়েছে সেখানে, এবং এটা আমি মনে করি ইন্ডিয়ার কাছে তো এটা মোস্ট ওয়ান্টেড। এদিকে সীতাকুণ্ড থেকে গ্রেফতার ফয়সাল ও মুস্তাফিজকে আদালতে হাজির করে 10 দিনের রিমান্ড চাই পুলিশ। শুনানি শেষে তাদের 6 দিন রিমান্ড মঞ্জুর করে আদালত। গেল মে মাসে কলকাতার সঞ্জীবা গার্ডেনে এমপি আনারকে হত্যা করে ঘাতকরা, তবে এখনো তার মরদেহ মিলেনি। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার সম্পদের অনুসন্ধান করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি পাঠিয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন রিগান। চিঠিতে তিনি জানিয়েছেন, জাতীয় দৈনিকের পাতা জুড়ে দুর্নীতির সংবাদ প্রকাশের পরও দুদক কোনো উদ্যোগ গ্রহণ করেনি। বিষয়টিকে দুদকের নিষ্ক্রিয়তা বলে দাবি করেন এই আইনজীবী। বলেন, গণমাধ্যমে প্রকাশিত সংবাদ রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস ক্ষুণ্ণ করে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে। অতএব এ বিষয়ে যথাযথ অনুসন্ধানের উদ্যোগ নিতে দুদকের প্রতি আহ্বান জানান তিনি। সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামানের সম্পত্তি নিয়ে বিভিন্ন ধরনের রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং প্রথম আলো, মানব জমিন এবং খবরের কাগজ সহ বিভিন্ন পত্রপত্রিকায় তাহার অগাধ সম্পদ এর বিবরণী প্রকাশ হয়েছে, কিন্তু দুদক এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করেন নাই। তাই আমরা আসাদুজ্জামানের সম্পত্তি অনুসন্ধানের জন্য বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত অভিযোগ অনুসন্ধানের জন্য দুর্নীতি দমন কমিশনে একটা চিঠি দিয়েছি। সংবাদ সন্ধ্যায় আরো থাকছে। বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে দুই জায়ান্ট ভারত ও ইংল্যান্ডের লড়াই। গায়ানায় রাত 8:30টায় মুখোমুখি হবে দু দল। উন্নয়ন বাধাগ্রস্ত করে এমন মাত্রার দুর্নীতি গ্রহণযোগ্য নয় বললেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জানান, কারো বিরুদ্ধে অভিযোগের প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সকালে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে এক অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী দাবি করেন, আগের চেয়ে জলাবদ্ধতা কমেছে। প্রয়োজনে জলাবদ্ধতার স্থান চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। নূপুর মাহমুদের রিপোর্ট, জানাচ্ছেন আহাদ চৌধুরী। বৃহস্পতিবার সকালে সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীনস্থ 20টি প্রতিষ্ঠানের সাথে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম। জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলনে দুর্নীতি একটা বড় ধরনের প্রতিবন্ধকতা উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম বলেন, দুর্নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র, জাপান সবাই যুদ্ধ করে, তাই কেউ বলতে পারবে না তাদের দেশে দুর্নীতি নেই। তবে দুর্নীতির সীমা ছাড়ালে কঠোরভাবে দমন করা হবে। দুর্নীতিকে আমরা কোনোভাবে প্রশ্রয় দেব না এবং দিনা, এই মানসিকতাটা আমাদের মধ্যে থাকতেই হবে। তো সেই লক্ষ্যটাকে সামনে রেখে আমরা আমাদের কাজ করবো। আমাদের কাজ করতে গিয়ে যদি কোথায় কখনো কখনো দুর্নীতি আমাদের কাছে আমরা অবহিত হই, তাহলে সেভাবে ব্যবস্থা নেওয়া হবে। এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জলাবদ্ধতা যথেষ্ট কমেছে। বৃষ্টির পরিমাণ বেশি হলে কিছু কিছু জায়গায় জলাবদ্ধতা হয়, তবে জলাবদ্ধতার স্থানগুলো চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান স্থানীয় সরকার মন্ত্রী। জলাবদ্ধতা যথেষ্ট কমেছে এবং এখনো কোথায় কোথায় এটার উপস্থিতি লক্ষ্য করা যায়। তো সেক্ষেত্রে আপনি এখানে বৃষ্টির ধরন, পরিমাণ, এটার উপরে অনেক ক্ষেত্রে নির্ভর করে। এ সময় ছাগলকাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোতে অভিযান প্রসঙ্গেও কথা বলেন তিনি। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। মিনিকেট চাল নিয়ে সরকারের সিদ্ধান্ত মানছেন না মিল মালিকরা। মিনিকেট নামে চাল সরবরাহ নিষিদ্ধ করলেও বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেটের ছড়াছড়ি। সরু চকচকে চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। মিল মালিকদের দাবি, মিনিকেট জাতের ধান রয়েছে যা দীর্ঘদিন ধরে কৃষকদের কাছ থেকে কিনে আনছেন তারা। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে চাল নিয়ে নাহিদ হাসান তিতাসের 2 পর্বের ধারাবাহিক প্রতিবেদনের প্রথম পর্ব আজ। বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের তথ্য মতে দেশে মিনিকেট নামে ধানের কোনো জাত নেই। বিভিন্ন জাতের ধানের চাল মেশিনের ছাঁটাই ও পলিশের মাধ্যমে নাম দেওয়া হয়েছে মিনিকেট।
বাজারে এ চালের চাহিদাও বেশি, তাই দামও চড়া। তবে সরু চকচকে এ চাল কোন জাতের ধান থেকে হয় তা নিয়ে রয়েছে বিতর্ক। ফলে মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে চালকল মালিকদের নির্দেশনা দিয়েছেন সরকার। তবুও বন্ধ হয়নি সরবরাহ। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের ছড়াছড়ি। খুচরা বিক্রেতারা বলছেন, মিল থেকে যে নামে চাল কিনছেন সেই নামেই বিক্রি করছেন তারা। মিনিকেট চাল যদিও সরকার নিষিদ্ধ ঘোষণা দিয়েছে, কিন্তু মিলার হাতে এখনও এই মুহূর্তে মিনিকেট চাউলের গায়ে লেখা এখনও বন্ধ করি নাই। আমরা যেভাবে কিনছি, যেভাবে লেখা থাকছে, আমাদেরও বিক্রি করার সময়ও সেইভাবেই আমাদের মিনিকেট নামেই বিক্রি করা লাগছে। মিল মালিকরা যেভাবে অন্য বস্তার গায়ে সিল মেরে দেয় আমরা সেভাবে মার্কেটে বিক্রি করি। তবে দেশের অন্যতম সরু চালের মোকাম কুষ্টিয়ার খাজানগরের অধিকাংশ মিল মালিকদের দাবি উল্টো। তারা বলছেন, মিনিকেট নামে ধানের জাত রয়েছে। দীর্ঘদিন ধরে কৃষকরা মিনিকেট ধানের চাষ ও বিক্রি করছেন। কৃষকদের কাছ থেকে আমরা যে ধান কিনি সেই ধানেরই আমরা সেই চাউলের নাম দিই। আমরা কৃষক পর্যায়ে দেখেন আমার হাতে এখনও কতগুলো, আজকে এতগুলো ধান কিনছি, সবগুলো হলো মিনিকেট নামে কৃষকরা আমাদের কাছে ধান বিক্রি করছে। কৃষকরা বলতেছে এটা মিনিকেট, আমরা সেই মিনিকেট হিসেবে কিনতেছি, প্লাস মিনিকেট হিসেবে আমরা বিক্রি করতেছি। কৃষকরা যদি বলে যে এটা আর এক নাম, আমরা আর এক নাম রাখবো, তাতে আমাদের কোনো আপত্তি নাই, লস নাই। তবে জেলা প্রশাসক বলছেন, সরকারি সিদ্ধান্ত অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ বন্ধে কাজ করছেন তারা। খাদ্য মন্ত্রণালয় থেকে সর্বশেষ একটি পরিপত্র জারি করা হয়েছে, যেখানে স্পষ্টত বলা হয়েছে যে মিনিকেট নামে কোনো চাউল বাজারে বাজারজাত করা যাবে না। ধানের যে জাত সেটি চালের ব্যাগে উল্লেখ করতে হবে। আইন অনুযায়ী মিনিকেট নামে বাজারে চাল সরবরাহ নিষিদ্ধ হলেও চাহিদা বেশি ও লাভজনক হওয়ায় সরকারের নির্দেশনা মানছেন না মিল মালিকরা। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। রাজধানীতে ভোরে ডিমের আড়তে অভিযান চালিয়েছে ভোক্তা অধিদপ্তর। ক্যাশ মেমোতে দাম উল্লেখ না করে বিক্রি ও এসএমএস এর মাধ্যমে বাজার দর নিয়ন্ত্রণ করার অভিযোগে তেজগাঁওয়ের এক পাইকারি ডিম ব্যবসায়ীকে 50,000 টাকা জরিমানা করে অধিদপ্তর। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। ভোর 5টায় রাজধানীর তেজগাঁওয়ের ডিম আড়তে বিশেষ এই অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকারের পরিচালক আব্দুল জব্বার মণ্ডল। অভিযান শেষে গণমাধ্যমকে তিনি বলেন, তেজগাঁওয়ের পাইকারি ডিম ব্যবসায়ী আমানতুল্লাহ এন্টারপ্রাইজকে বাজার অস্থির করার দায়ে বুধবার 10,000 টাকা জরিমানা করে ভোক্তা অধিকার। কিন্তু এরপরও শোনেননি তিনি, আবারও একই অপরাধ করায় 50,000 টাকা জরিমানা করা হয়েছে। এ সময় তিনি আরো বলেন, অভিযুক্ত এই ব্যবসায়ী আরো কিছু অসাধু ডিম ব্যবসায়ীদের সাথে যোগ সাজশে মোবাইল এসএমএস এর মাধ্যমে বাজার দর ঠিক করে দিত। এখানে এসে যেটি আমরা প্রমাণ পেলাম সেটি হচ্ছে ক্যাশ মেমোতে আগে থেকে ইনারা দর লেখেন না, কি দরে বিক্রি করছেন ক্যাশ মেমোতে কোনো রেট উল্লেখ থাকে না, এবং সেরকম ক্যাশ মেমো আমাদের কাছে ছিল আগে থেকেই, এবং তার প্রমাণটা আমরা পেলাম। শুধু ইনারা সংখ্যা লেখেন যে এত হাজার ডিম বিক্রি করা হলো, কি রেটে বিক্রি করা হলো, টোটাল কত টাকায় বিক্রি করলেন, সেই তথ্য এখান থেকে দেওয়া হয় না। জরিমানাকৃত ব্যবসা প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী বলেন, ডিমের দাম নিয়ে নির্দিষ্ট নীতিমালা না থাকার কারণে ডিমের বাজারে এমন অস্থিরতা। আপনারা নির্দিষ্ট নীতিমালা করেন, আপনার নির্দিষ্ট নীতিমালা মতো আমরা চলবো। যদি নিয়মের বাইরে আমরা যাই তখন আমাদের জেল করেন, ফাঁসি করেন, জরিমানার আপত্তি নেই। কোনো নীতিমালা ছাড়াই ফুট করে আয়া এই অন্যায় দেখায় জরিমানা করে দেবেন, এটা সরাসরি অন্যায়, এটা বিচারণা করবে। এ সময় ডিমের বাজার স্বাভাবিক করতে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংস্থাটির পরিচালক। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ সন্ধ্যা। আন্তর্জাতিক অঙ্গনের খবর। দাবদাহে পড়ছে বিশ্বের বিভিন্ন দেশ। মারাত্মক গরমে গেল 6 দিনে পাকিস্তানে প্রাণ হারিয়েছে 5 শতাধিক মানুষ। এর মধ্যে শুধু মঙ্গলবারই মারা গেছে 141 জন। হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছে আরও অনেকে। এদিকে বাড়তে থাকা গরমে যুক্তরাষ্ট্রে গলে যাচ্ছে সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের মোমের মূর্তি। গরমের কারণে লন্ডন জুড়ে হলুদ সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আফরিন ময়ূর রিপোর্টে বিস্তারিত। তীব্র গরমে হাঁসফাঁস করছে পাকিস্তানের মানুষ। এতে পাল্লা দিয়ে বাড়ছে হিট স্ট্রোক, একই সঙ্গে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, দেশটিতে গেল 6 দিনে প্রাণ হারিয়েছে 550-র বেশি মানুষ। এর মধ্যে শুধু মঙ্গলবারই মারা গেছেন 141 জন। সেই সঙ্গে হাসপাতালেও বাড়ছে রোগীর চাপ। করাচি সিভিল হাসপাতালের জরুরি বিভাগের প্রধান চিকিৎসক জানান, গেল রোববার থেকে বুধবারের মধ্যে হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে 267 জনকে ভর্তি করা হয়েছে। এর মধ্যে মারা গেছে 12 জন।
ভর্তি রোগীদের বেশিরভাগই 60 থেকে 70 বছর বয়সী। 20 বছরের অনেকেও আক্রান্ত হয়েছে হিট স্ট্রোকে। প্রায় সবাই প্রাথমিকভাবে ডায়রিয়া, বমি ও জ্বরের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। করাচিতে মঙ্গলবারও সর্বোচ্চ 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। তবে উচ্চ আর্দ্রতার কারণে 49 ডিগ্রি সেলসিয়াসের মতো গরম অনুভূত হয়। এর মধ্যে দেশজুড়ে তীব্র হয়ে উঠেছে লোডশেডিং। গরম আর লোডশেডিংয়ে নাবিশ্বাস উঠছে জনজীবনে। পাকিস্তান জুড়ে ভয়াবহ তাপপ্রবাহের কারণ হিসেবে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাবকেই দুষছেন বিশেষজ্ঞরা। এদিকে তীব্র গরমে নাকাল যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য। এর মধ্যে ওয়াশিংটনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। পরিস্থিতি এতটাই নাজুক যে লিঙ্কন মেমোরিয়ালে রাখা দেশটির সাবেক প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কনের 6 ফুট দীর্ঘ মোমের মূর্তি গলে যাচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে গরমে মূর্তির মাথার অংশ পুরোপুরি গলে গেছে। ওকলাহোমা অঙ্গরাজ্য তাপমাত্রার পারদ ছুঁয়েছে 37 ডিগ্রি সেলসিয়াস। এতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছে রাস্তার পাশে থাকা মানুষজন। তীব্র গরমে নাকাল যুক্তরাজ্যের লন্ডনের বাসিন্দারা। এর মধ্যে তাপমাত্রা ছাড়িয়েছে 28 ডিগ্রি সেলসিয়াস। এ অবস্থায় শহর জুড়ে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আফরিন মৌ, নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন সংবাদ সন্ধ্যা।